এই যে আপনারা যে বারবার বলছিলেন যে বারবার এই যে ভোটের আগে ভোট টানার জন্যই রাজ্য সরকারের এত প্রকল্প, বা এবারে রাজ্য বাজেটে এত একেবারে ঢালাও একেবারে সাজানো হলো, বাংলার যুবক যুবতী বেকার ভাতার মতো জায়গা, সবার হাতে একেবারে ক্যাশ টাকা ভোটের আগে, এরকম একটা পরিস্থিতি, সবটাই কি তাহলে বিষবাও জলে চলে যেতে চলেছে সুপ্রিম কোর্টের রায়ের পরে? না, আমি কেন বিষবায়ু জলে চলে যাবে একবার যদি একটু ব্যাখ্যা করে বলেন আমাকে, কেন বিষবায়ু জলে আমি যাবে? এই কারণেই জানতে চাইছি যে এরকম কি হতে পারে যে ভোটটাই পিছিয়ে গেল বা ভোটটা হলো না, আপাতত স্থগিত হয়ে গেল, কারণ যেভাবে এসআইআর নিয়ে টালবাহানা চলছে এখন অব্দি তো কাজই শেষ হয়নি, তাহলে ভোট করবে কি করে? সেটা যদি হয় তাহলে তো নির্দিষ্ট সময়ের পরে যদি সরকার যদি ফরমেশন না হয়, তাহলে যেটা হয় আইনি ভাষায় একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস হয়। তো কনস্টিটিউশনাল ক্রাইসিস হলে আমরা সবাই জানি যে কি হয়, রাষ্ট্রপতি শাসন লাগু করতে হবে। ভারতীয় জনতা পার্টি আইডিওলজিক্যালি যার 100% বিরোধী। আমরা কখনোই চাই না যে ডেমোক্রেটিক একটা এতে সিস্টেমে কখনো এক্সিকিউটিভকে তার ইন্টারভেনশন করতে হবে, আমরা কখনো চাই না। এটা আমাদের নীতিগত অবস্থানের বিপরীত মেরুতে। আমরা চাই ইলেকশনটা সময়ের মধ্যে হোক। মমতা বন্দ্যোপাধ্যায় এখন তার নিজের রাজনৈতিক লাভের কারণে এই গোটা প্রক্রিয়াটাকে ব্যাহত করতে চাইছেন। তিনি ভাবছেন যে এই সমস্ত করিডোরে যদি একটা রাষ্ট্রপতি শাসন হয় তিনি সেটাকে রাজনৈতিকভাবে তার লাভ তুলবেন। এত সহজ নয়। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে মন থেকে মুছে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তিনি খুব গ্রাসরুটের নেত্রী, সবটাই ঠিক আছে, কিন্তু এখন তিনি মানুষের পালস বুঝতে পারছেন না। কি হয়, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার পরে ক্ষমতার মধ্যে এই দুর্নীতির সাথে যুক্ত হয়ে থাকার ফলে বা যা কিছু হয়েছে, এটাতে যেটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পালস বোঝার ক্ষমতাটা হারিয়ে ফেলেছেন। যদি সেটা ওনার থাকতো উনি সেই পরিস্থিতিটাকে অনুধাবন করতে পারতেন। এবং আমি হয়তো এটাও বলে হয়তো ভুলও করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে ভুল করছেন বা পালস, হয়তো তিনি বুঝতে পারছেন বলেই তার এই তৎপরতাটা বেড়ে গেছেন, তার ছোটাছুটি বেড়ে গেছে, তার এই একটা মানে একটা অস্থিরতা বেড়ে গেছে। তিনি বুঝতে পারছেন তো যে এই পশ্চিমবঙ্গের মানুষ দিনের পর দিন এই দুর্নীতি এই চৌর্যবৃত্তি থেকে মুক্তি চায়। পশ্চিমবঙ্গের মানুষ অন্য রাজ্যে গেলে তাদেরকে শুনতে হয় যে বাঙ্গাল সে হ্যাঁ তো বাঙ্গাল তো চোরো কা রাজ্য হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লোকে হাসি ঠাট্টা করে, বলে এটা একটা মুখ্যমন্ত্রী। মানে এই অপমানটা এই লজ্জাটা পশ্চিমবঙ্গের মানুষ ঝেড়ে ফেলতে চায়। পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্তগুলো করেও কোনো লাভ হবে না। আর আমার মনে হয় ইলেকশন কমিশনকেও সাথে সাথে একটু তৎপর হওয়া উচিত। তৃণমূলের লোকজন চমকালেই যে ইলেকশন কমিশনকে ভয় পেতে হবে এরকম তো বিষয় নয়। ইলেকশন কমিশন একটা স্বশাসিত সংস্থা। তাদের মানে নির্দিষ্টভাবে আইনগতভাবে তাদের যা পদ্ধতি অবলম্বন করা সেগুলো তাদের অবলম্বন করা উচিত এবং তাদেরকে সুষ্ঠুভাবে কাজটা করা উচিত। সেটা যদি এই করা জায়গা যায়। থেকে কৌস্তববাবু একটা প্রশ্ন আপনার কাছে, যে বারবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন অভিযোগ করে যে ইলেকশন কমিশনের কাজকে প্রভাবিত করা হয় এবং অভিযোগ থাকে আপনাদের দিকে, মানে বিজেপির দিকে বলতে চাইছি। আমরাও একাধ সময় মানে এই যখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এত নোটিশ ইস্যু হচ্ছে, আমরাও তো বলেছি ইলেকশন কমিশনের কাজে আমরাও খুব বিরক্ত। হুম। এবং এই বিরক্তটা তো আমরা কারণ মানুষকে যেভাবে হেনস্থা হতে হয়েছে আমরা বলেছি আমরা বিরক্ত। কিন্তু আমরা যেটা আলটিমেটলি দেখেছি সেটা হচ্ছে এই রাজ্য সরকারের এই যে মেশিনারি, তারাই কিন্তু সবটা এমন একটা পরিস্থিতি তৈরি করে তুলছেন যেখানে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ কিন্তু তারা। জিনিসটা ভালো করে বুঝতে হবে, লজিক্যাল ডিসক্রিপেন্সি হওয়ার কারণে কার কাছে নোটিশ যাবে, বা এটা তো ধরুন জ্ঞানেশ কুমার এখানে বসে করছেন না, করছে তো স্টেট ইনস্ট্রুমেন্টালিটির যারা পার্ট তারাই করছে। তাদের কাছে স্পষ্টত নির্দেশ হয়, যেমন বিভিন্ন ক্ষেত্রে অফিসারদের নির্দেশ দেওয়া আছে ফর্ম 7 অ্যাকসেপ্ট না করতে, এই নিয়ে প্রচুর হুলস্থুল হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে মানুষকে আরো বেশি করে হেনস্থা করা, নোটিশ দেওয়া হয়ে যায় যাতে মানুষ বিরক্ত হয়ে যায়। ওরা যেটা দেখাতে চাইছে, ওরা তো বারংবার ইলেকশন কমিশনার বিজেপিকে মিলিয়ে দিতে চায়, যদিও আমাদের সাথে ইলেকশন কমিশনের কোনো সম্পর্কই নেই, সেটা সবাই যে কোনো সুবুদ্ধি সম্পন্ন চিন্তা সম্পন্ন মানুষ তারা সবাই বুঝতে পারবে। তো ওরা যেটা করছে ইনস্ট্রাকশন দিয়ে মানুষকে বিরক্ত করার জন্য, এই বিষয়টাকে মানুষকে তাতিয়ে দেওয়ার জন্য যথেচ্ছ আবল তাবল যা পেরেছে নোটিশ ইস্যু করেছে। এতে কিন্তু মানুষ হেনস্থা হয়েছে। দেবজিৎদার মা, আমাদের রাজ্যের প্রধান মুখপাত্র বিজেপির, তার মা বয়স্ক মহিলা, একদম কমপ্লিটলি বেড রিডেন, তাকে অ্যাম্বুলেন্সে করে পর্যন্ত নিয়ে যেতে হয়েছে, যদিও লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো জায়গাই নেই সেখানে। তো এই হেনস্থাগুলো তো হতে হচ্ছে, যেমন দেবজিৎদার মাকে সাধারণ বহু মানুষকে হতে হয়েছে। তো এটার পেছনে তো সম্পূর্ণটাই তৃণমূল। তারা তাদের স্টেট ইনস্ট্রুমেন্টালিটিকে ব্যবহার করে তারা মানুষকে হেনস্থা করেছে।
তো আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে, এই যে আজকে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে যে বিষয়টা হলো সেটা হচ্ছে জিনিসগুলো খুব তাড়াতাড়ি এবারে হবে বলে আমরা আশা করি। সুপ্রিম কোর্টের এই যে রায়ের মূলত কয়েকটা আমি আপনাকে বলছি, যেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যেসব ক্ষেত্রে প্রক্রিয়া সম্পন্ন সেখানে চূড়ান্ত ভোটার তালিকা নির্ধারিত সময়সূচি অনুযায়ী 28শে ফেব্রুয়ারি প্রকাশ করতে হবে, এটা সুপ্রিম কোর্ট বলেছে। পরবর্তীতে নির্বাচন কমিশনকে বাদবাকি যা কিছু আছে সেটাকেও অ্যাজ সুন অ্যাজ পসিবল রিলিজ করতে হবে। জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে আদালতের নির্দেশ বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দিতে বলা হয়েছে। এটা সুপ্রিম কোর্টকে বলতে হবে কেন? এটা তো ইমপ্লাইড যে একটা সাংবিধানিক সংস্থা, একটা স্বশাসিত সংস্থা, তারা যখন কাজ করছে, একটা সংবিধান স্বীকৃত সংস্থা, তাদেরকে তো প্রশাসনকে সেইভাবে তাদের অ্যাসিস্ট করতে হবে, তাদেরকে সহায়তা করতে হবে। কৌস্তববাবু, এই সমস্যাগুলো আমরা কিন্তু অসমের ক্ষেত্রে দেখলাম না। আমি এক সেকেন্ড বলি, সেটা হচ্ছে এটা করা হচ্ছে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলে সুপ্রিম কোর্টকে আলাদা করে এটা বলতে হচ্ছে। তারপরে যেমন আরেকটা খুব ইম্পর্টেন্ট দিক, জেলা ডিজিপি এসআইআর আধিকারিকদের বিরুদ্ধে হুমকির অভিযোগে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অতিরিক্ত হলফনামা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ ডিজিপি পদক্ষেপ করছেন না, রাজ্য প্রশাসন পদক্ষেপ করছে না, সুপ্রিম কোর্ট বিরক্ত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে। আমি বলছি এই সুপ্রিম কোর্টের আমরা তো স্বাগত জানাই, সুপ্রিম কোর্ট যে ভূমিকা নিয়েছে, সুপ্রিম কোর্টের এই ভূমিকার ফলে আমার মনে হয়, এবং এটাও সুপ্রিম কোর্টকে মাথায় রাখতে হবে, যখন সুপ্রিম কোর্ট দেখবে এরা অর্ডার কমপ্লাই করছে না বা কিছু করছে না, এদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি পানিশ করতে হবে, একটা ডেটারেন্ট সেট করতে হবে, নাহলে এটা কোনোদিন শুধরাবে না। এদেরকে এইভাবে না করলে এরা কোনো কাজ ঠিক মতন করবে না। যে কথাটা আপনাকে আমি বলছিলাম, যে আমরা দেখলাম যে অসমে কিন্তু ঠিক সময় মতো পুরো কাজ সম্পন্ন হলো, তার আগে আমরা বিহারে দেখেছি সম্পন্ন হলো, বাংলাতে বারবার এই সমস্যাটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে সেখানকার মানুষজনদের মানসিকতার প্রশ্ন, সেখানকার দলেদের, রাজনৈতিক দলগুলোর তাদের মানসিকতার প্রশ্ন। এবং সেখানে সব জায়গাতেই দেখবেন যে ক্ষমতায় কিন্তু ভারতীয় জনতা পার্টি আছে, কোনো বিশৃঙ্খলার অভিযোগও নেই, কোনো কিছু নেই। কোথাও কোনো জায়গায় এই ধরনের মানে একটা ইলেকশন কমিশন হস্টাইল অ্যাটিটিউড এই ধরনের কিচ্ছু নেই। তেলেঙ্গানাতে এসআইআর ঠিক নয়, এই ভোটার রিভিশন যে হয়েছিল একটা সময়, প্রচুর নাম বাদ পড়েছিল। ভারতীয় জনতা পার্টি কিন্তু সেই নিয়ে কোনো আপত্তি করেনি। তার পরের নির্বাচনটা কিন্তু কংগ্রেস জিতেছিল সেখানে তেলেঙ্গানা, যেটা বর্তমান সরকার আছে। প্রচুর মানে প্রায় 20-25 লক্ষ নাম বাদ পড়েছিল। তারপরেও কিন্তু ওটা নিয়ে বিজেপি কোনো আলাদা, কারণ বিজেপি জানে ওটা ইলেকশন কমিশনের পারভিউ, তারা তাদের কাজ করবে। কংগ্রেস তারপরে নির্বাচন, যে এই নিয়ে কিন্তু বিজেপি কখনো বলতে যায়নি। কারণ আমরা দেশের এই সিস্টেম, দেশের সংবিধান, দেশের আমাদের অগ্রাধিকার সবসময় আমাদের কাছে আগে। ভারতীয় জনতা পার্টি মনে করে দেশ আগে, পার্টি তারপরে। আজকে দুপুরবেলা হাইকোর্টে প্রধান বিচারপতির সঙ্গে একটা বৈঠক রয়েছে এই এসআইআর নিয়ে। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরে আজকের এই বৈঠকে ঠিক কোন কোন বিষয়গুলো তুলে ধরা হবে